শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় আপনাদের প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্বে। এবং দর্শক, আজ তারকা কথন আমরা যাকে ঘিরে সাজিয়েছি, তিনি তার অভিনয় শৈলী দিয়ে জয় করেছেন, মুগ্ধ করেছেন কোটি দর্শক হৃদয়। এবং শুধুমাত্র অভিনেতাই নন, তিনি প্রযোজক এবং পরিচালক হিসেবে গতিময় রেখেছেন বাংলা চলচ্চিত্র অঙ্গনকে। তিনি বাংলার সোনালী সময়কে জয় করেছেন এবং তিনি ভালোবাসা অর্জন করেছেন অগণিত দর্শকের। 5 বার তিনি জয় করেছেন বাংলা চলচ্চিত্র পুরস্কার। আজ নায়করাজ রাজ্জাককে ঘিরেই আজকে সাজিয়েছি আমাদের আয়োজন এবং আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছে তারই ভালোবাসার মানুষ, কাছের মানুষ। চলুন দর্শক, পরিচিত হয়ে নেই তাদের সাথে, যদিও নতুন করে তার পরিচয় দেওয়ার কোনো দরকার নেই। আমাদের সাথে আছেন আজ স্টুডিওতে বাংলাদেশের একজন অন্যতম সঙ্গীত শিল্পী, বরেণ্য সঙ্গীত শিল্পী খুরশিদ আলম। আরও আছেন চলচ্চিত্র নির্মাতা ছোটকু আহমেদ এবং নায়করাজ রাজ্জাকের কনিষ্ঠ পুত্র এবং প্রযোজক খালিদ হোসেন সম্রাট। শুভ দুপুর আপনাদের সবাইকে। কেমন আছেন আপনারা? আমরা এই সময় তো ভালোই, সব সময় ভালো থাকি। আজ 21 আগস্ট আমাদের নায়করাজ রাজ্জাকের 7ম মৃত্যুবার্ষিকী এবং এই মৃত্যুবার্ষিকীর শুরুতেই আমি চলে যেতে চাই সম্রাট ভাই আপনার কাছে। আমরা চলচ্চিত্রে তাকে অভিনয় করতে দেখেছি নায়ক চরিত্রে, বাবা চরিত্রে, মামা চরিত্রে, কিন্তু বাস্তবিক জীবনে বাবা রাজ্জাক হিসেবে তিনি কেমন ছিলেন? একজন আদর্শ বাবা যেমন হওয়া উচিত উনি তাই ছিলেন। আমাদের সন্তানদের যেভাবে লালন পালন করা দরকার, যে ডিসিপ্লিন দরকার, উনি সেভাবেই করেছেন। তার প্রচণ্ড রকম স্যাক্রিফাইস আছে আমাদের জন্য। এখন আমরা এসে রিয়েলাইজ করছি 7 বছর চলে গেল যে উনি আসলে যা করতেন, নিজের নেশা ছিল অভিনয়ের, তার প্রফেশনের প্রতি উনি কাজ করে গেছেন। পাশাপাশি উনি ওনার সন্তানদের জন্য, ওরা যাতে ভালো থাকতে পারে, ওরা যাতে ভালোভাবে চলতে পারে, সম্মান নিয়ে চলতে পারে, সেটাও উনি প্যারালিলি জিনিসটা করে গেছেন। মেক শিওর করে গেছেন যে আমরা যাতে ওনার অবর্তমানে আমরাও যাতে ঠিকঠাক মতো থাকতে পারি। এই সময় এসে বাবার কোন জিনিসটা আপনি সব থেকে বেশি মিস করেন? বাবার আদর, তার স্নেহ, তার শাসন, তার অনুশাসন, প্রত্যেক বেলা ফোন করে খবর নেওয়া, আমি কোথায় আছি, খাওয়া দাওয়া করেছি কিনা, কি করছি। কোনো প্রবলেম হলে, ব্যবসায়িক প্রবলেম হলে তার কাছে যেতাম গাইডেন্সের জন্য। প্রফেশনের দিক দিয়ে কোনো প্রবলেম হলে ওনার কাছে গাইডেন্সের জন্য যেতাম। মন খারাপ থাকলে শেয়ার করতাম, খুশি থাকলেও শেয়ার করতাম। এই জিনিসগুলো খুব মিস করি। আমরাও তাকে অনেক বেশি মিস করি। চলে যেতে চাই ছোটকু আহমেদ আপনার কাছে। চলচ্চিত্র নির্মাণ করেছেন, তার সাথে অনেক আপনি সেটে দেখা যায় কি যে আমরা স্ক্রিনে একরকম দেখি, কিন্তু শুটিংয়ের সময় অনেক ধরনের মজা হয়, অনেক ধরনের খুনসুটি থাকে। রাজ্জাক সম্পর্কে না, রাজ্জাক হয়তো একটা প্রাণ তোলা মানুষ। সে ডিসিতে শুটিংয়ে আসলে মনে হয় একটা প্রাণ ফিরে পেল। আমার প্রথম ছবি, মানে রাজ্জাক ভাই বলতে গেলে আমাকে ফিল্ম ডাইরেক্টর বানিয়েছে। আমার প্রথম ছবি সবাই আমাকে ভয় দেখিয়েছিল যে রাজ্জাক ভাইয়ের কাছে যেও না, তুমি নায়ক নেবে ওনাকে, আল্লাহ তোমাকে অনেক জ্বালাবে, তোমাকে অনেক সেট ভেঙে দেবে, তোমাকে অনেক করবে, উনি জানো না অনেক দামি লোক। আমি একটু যাই দেখি। তো ওনাকে গিয়ে বললাম যে রাজ্জাক ভাই, আমি তো নাচবোর ছবি, প্রথম ছবি, আপনি আমার হিরো আর হিরোইন ববিতা, তো কি কটার সময় আপনি সেটে আসবেন? তুমি কটার সময় বলো? 11টার সময়। এবং অবাক কাণ্ড, প্রত্যেক দিন তার বলার সেটে 1 মিনিট লেট করতো না, আর আসতো। তার আগে এসলেই সবাই, ক্যামেরাম্যান থেকে শুরু করে লাইটম্যানরা সবাই, মানে এই নতুন ডাইরেক্টর বলে এ করো না, কিন্তু তাড়াতাড়ি তাড়াতাড়ি মানে সেই বানিয়ে দিয়েছে। মানে সত্যিকার অর্থে যদি চলচ্চিত্রের কিংবদন্তি এবং অসাধারণ একজন মানুষ বলো তো রাজ্জাক ভাই। রাজ্জাক ভাই এমন মানে মানুষকে এত তাড়াতাড়ি সহজ করে নিতে পারে। কোনো এত বড় একটা মানুষ, কোনো রকম তার অহংকার নেই। সে সবাইকে, সেই মানে লাইটম্যানকে ধরে এ করে না যে বয়, তাকেও ধরে সে নিজেকে আত্মীয় করে নিচ্ছে। একদমই তাই। এবং ঢাকাই সিনেমার তিনি শুধু একজন কিংবদন্তি অভিনেতাই নন, তিনি অভিভাবকও ছিলেন। আরে এখন তো তোমরা সবাই কিংবদন্তি বলো, আসল কিংবদন্তি হলো আমরা এই রাজ্জাক ভাই, এই নারা। ওইসব কিংবদন্তি এখন যারা আছে সবাই নিজেরা বলে। কিংবদন্তি বলতে যে সব বোঝায়, যেরকম তার আত্মা হতে হবে, যেরকম তার অসাধারণ ব্যক্তিত্ব হতে হবে, অসাধারণ অভিনয় শৈলী হতে হবে, সেগুলো রাজ্জাক ভাই ছাড়া খুবই কম। সত্যি তাই। হ্যাঁ, আমাদের উনি জানে তো সব। খুরশিদ আলম, আপনার কাছে জানতে চাই, আপনার প্রথম প্লেব্যাক থেকে শুরু করে বহু চলচ্চিত্রে, বহু গানে আপনি কণ্ঠ দিয়েছেন এবং আপনার কণ্ঠে তিনি ঠোঁট মিলিয়েছেন চলচ্চিত্রে। তার সম্পর্কে আপনি কি বলতে চান? প্রথমে চ্যানেল আইকে ধন্যবাদ জানাই যে চ্যানেল আই রাজ্জাক ভাইয়ের যে মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানটি আয়োজন করেছেন, আমাকে আমন্ত্রণ জানাচ্ছে, তার জন্য অনেক ধন্যবাদ। আর রাজ্জাক ভাইয়ের সঙ্গে আমার প্রথম পরিচয় হয় 1969-এ।
সেই ছবির নাম আগন্তুক। এটা প্রযোজক ছিলেন ইফতেখার আলম সাহেব, পরিচালক ছিলেন বাবুল চৌধুরী, আর সঙ্গীত পরিচালক ছিলেন প্রয়াত আজাদ রহমান সাহেব। আচ্ছা। তো তখন আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি। তা আমাদের কিন্তু মানে আমার জীবনের প্রথম কোথায় রেকর্ডিং হয়েছিল এটা কিন্তু আমার ফ্যামিলি, আমার মেম্বার, আমার ছেলে মেয়েকে দেখানোর কোনো স্কোপ নেই। যেখানে হয়েছিল ওটা ইস্ট পাকিস্তান গ্রামোফোন কোম্পানি ছিল। আচ্ছা। এটা ফার্ম গেটে একটা এখন ইসলামিক ডায়াগনোসিস সেন্টার এইখানে হয়েছিল। তো আমি যাওয়ার সঙ্গে সঙ্গে আজাদ রহমান সাহেবকে প্রডিউসার বললেন যে এই শিল্পীকে দিয়ে যদি গান করেন আমার ছবি ফ্লপ করবে, আপনি শিল্পী চেঞ্জ করেন। আজাদ রহমান সাহেব বললেন যে আমি স্টোন চিনতে ভুল করি না। তা আমি তখন বুঝি নাই হোয়াট ইজ দ্য মিনিং অফ স্টোন। তখন উনি বললেন যে এক কাজ করেন, আমার খুরশিদ আলম যদি এই ছবিতে গান না গায় তাহলে আমি আপনার ছবি সুরকার থাকবো না। তখন আজাদ ভাই দেখলেন যে আমি তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, একদম নতুন একজন ছেলে। তখন উনি আমাকে, আমার এখনও মনে আছে, উনি তখন ওনার বাসায় নিয়ে গেলেন গাড়ি করে। আমার মিসেস, এই আমার ছেলে, আমার মেয়ে, আমার কেয়ারটেকার, ড্রাইভার, সবার সঙ্গে পরিচয়। পরপর 3 দিন উনি আমাকে এই জিনিসটা করলেন, করার পরে বললেন যে আপনার ভয়েস আমি লিপসিং করব। তারপর ছবিটির গান গাওয়া হয়েছিল, ছবির নাম আগন্তুক ছিল। সুপারহিট ছবি। এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে ওই গানটি যদি ক্লিক না করতো তাহলে আজকে আমি হয়তো খুরশিদ আলম হতাম না। তারপর থেকে আর আমাকে পিছনে তাকাইতো না। তারপরে আমি মানুষের মন, সত্যদা বাংলাদেশে অত্যন্ত গুণী এবং অত্যন্ত জনপ্রিয় সুরকার, যিনি যে গান বোঝে তাদের জন্য গান করতেন, যে গান বোঝে না তাদের জন্য গান করতেন। সেখানে আমার প্রথম গান গাওয়ার সুযোগ হয় সত্য সাহার সুরে, ছবির নাম মানুষের মন। ছবি যেন শুধু ছবি নয়, এটা। এইভাবে আস্তে আস্তে গান করি এবং আমি প্রথমে বলবো যে ভদ্রলোক আপাদমস্তক একজন পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ ছিলেন। উনি সিনেমার ব্যাপারে আমি বলি, আমি যেটুক জানি আর কি, যে উনি এফডিসিটাকে উনি নিজের ঘর করে নিয়েছিলেন। একটু আগে সম্রাট যে কথাটা বললো যে বাবার যে দায়িত্ব পালন করতেন, অবশ্যই পালন করতেন, কিন্তু সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতেন ওনার সিনেমাতে যে কাজটি করতেন, সেখানে খাওয়া, সেখানে থাকা, যাতে মানে যারা প্রডিউসার তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়। এটা একদমই তাই। এবং তার মধ্যে একটা জিনিস না বললেই না, ওইখানে যারা সেট করতেন, মেকআপ করতেন, কিংবা লাইটিং করতেন, ক্যামেরায় কাজ করতেন, তারা একদিন রাজ্জাক ভাইকে এসে বললো যে স্যার আমরা তো আমাদের কিছু টাকা পয়সার সাহায্য, মানে সম্রাট হয়তো জানে। তখন বললাম আমি 1 লাখ টাকা দিলাম, তার কদিন খাবে এটা? সেই সময় এক কাজ করো, তোমরা এত টাকা করে প্রত্যেক মাসে রাখো, 1 বছর পরে আসো। তারপরে আসলো, আসার পরে বললো যে ওই ছবির ওই টাকাটা দিয়ে ওইটার ভিতরে রাজ্জাক ভাই বললো আমি নিজে পরিচালনা করব ছবিটি এবং তোমরা প্রডিউসার হবো, সেইখান থেকে যে প্রফিটটা আসবে সেটা তোমাদের ভিতরে ডিস্ট্রিবিউট। এত বড় স্যাক্রিফাইস খুব কম শিল্পী করে থাকে। তো রাজ্জাক ভাইয়ের ব্যাপার হলো, গান বাজনার ব্যাপারে একটা কথা বলি, ওনার সবচেয়ে ফেভারিট সুরকার ছিলেন আনোয়ার পারভেজ। আচ্ছা। এবং রাজ্জাক ভাইকে আমি যেটা দেখেছি যে উনি রিদম সম্পর্কে সাংঘাতিক অ্যালার্ট ছিলেন, 1 নাম্বার। তারপরে গানের সুরের ব্যাপারে বলতেন যে এই জায়গাটা এরকম করলে পারভেজ একটু ভালো হয় না। এই যে বলার যে স্টাইলটা, এটা কিন্তু তাতে তার ছবির গান কিংবা উনি যে ছবিতে অভিনয় করতেন সেই গানগুলি সুপার হিট হওয়ার পিছনে কিন্তু ওনারও কন্ট্রিবিউশন আছে। আপাদমস্তক একজন শিল্পী এবং ছিলেন। আমি একটা জিনিস না বললে না, সেটা হলো যে আমার জীবনে ওনার একটা ছবিতে অনন্ত প্রেম বলে একটা ছবি, আমার মনে হয় ডুয়েট গানে, আমি অনেক লোকের সঙ্গে নাও মিত হতে পারে, ডুয়েট গান আমার সঙ্গে গান করেছিল সাবিনা ইয়াসমিন। গান লিখেছিলেন গাজী মাহমুদুর রহমান সাহেব, বাংলাদেশের অত্যন্ত গুণী একজন ভদ্রলোক, আর শুরু করেছিলেন আজাদ রহমান সাহেব। এটা নায়ক রাজ্জাক ভাই গিয়েছিলেন এবং তার নিজের প্রযোজিত ছবি। এটা হলো ও চোখে চোখ পড়েছে যখনই, এই একটা গান। আর একটা তোমারই কাছে আমি বারবার আসবো, জীবনে মরণে আমি তোমায় ভালোবাসবো, তোমারই কাছে আমি বারবার আসবো। রাজ্জাক ভাইয়ের যে একটা গানের কথা আমার না বললে না, সেটা হলো আপনার খুব সম্ভবত আপনার অশোক ঘোষের পরিচালনা, আপনার
প্রিয় না না, প্রিয় সে প্রচুর। না, সেই ছবিতে আমি আর জব্বার ভাই একটা গান গেছিলাম, রাজ্জাক ভাই লিপি ছিল আমার ভয়েসটা, আর মাহমুদ কলি সাহেবের লিপি ছিল। তো আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে উনি অভিনয় তো করতেন, কিন্তু নিজে যাতে মানে ছবিটি হিট হয় এটার জন্য প্রত্যেকেই সহযোগিতা করতেন। তার যে নায়িকা বলেন, সহনায়ক বলেন, কিংবা কৌতুক অভিনেতা, তাদেরকে করার টেন্ডেন্সিটা রাজ্জাক ভাই ছিল। আর একটু আগে ছোট্টু ভাই যে কথাটা বললো, এটা কিন্তু রাজ্জাক ভাইয়ের এটা সাংঘাতিক রকম ছিল যে একটা মানে আমার একটা জিনিস মনে আছে যে রাজ্জাক ভাইয়ের বাসায় প্রত্যেক মাসে Party প্রত্যেক হতো। ঈদিতে পার্টি হতো, মানে একদম। একটা ঈদে original একটা যেটা একটা একটু- অনুষ্ঠান হতো, একটা ওদের জন্মদিনে যাওয়া মানে হতো। হয়তো বা ওনার জন্মদিন বা ওদের জন্মদিন বা একটা সিনেমার পার্টি, মানে একটা জৌলুস ছিল সবসময়, সবসময় আনন্দ করতে চাইতো উনি সবাইকে যেটা নিয়ে। আমার মনে হয় ওনার মানসিকতায় অন্যরকম ছিলেন, যে আমি একটা রিক্সাওয়ালা আমাকে জিজ্ঞেস করি, স্যার আপনি যে বাসা আসছেন বাসাটা কার? তা আমি বললাম নায়ক রাজ্জাক। স্যার কিছু মনে করবেন না, আমাকে একটু ওনার সঙ্গে দেখা করো। আমি যখন বললাম, উনি খালি বললেন যে ওনাকে বলেন রিক্সাটা একটা শর্ট রেখে আমার বাসার ভিতর ঢুকতে। এটা আমি নিজে না দেখলে অন্য কেউ বিশ্বাস করতো না। আমি অন্য কারো কাছে শুনলে হয়তো আমি বিশ্বাস করতাম না, কিন্তু আমি নিজে যখন বললাম যে রাজ্জাক ভাই আপনার সঙ্গে একটা রিক্সাওয়ালা ভিতরে নিয়ে আসেন, রিক্সাওয়ালা যখন কদম মুস্তি করতে গেল, সে তখন কোলাকুলি করে তারপর তাকে খাবার টাওয়ার দিয়ে তো পারত। এই টাইপের লোক ছিলেন। আমি ছোটকু আহমেদ আপনার কাছে একটু আসতে চাই। সেই সময় আমরা যদি দেখি সেই 60-এর দশক থেকে 70-69, এই যে জুটি প্রথা ছিল একটা, এবং রাজ্জাক ওনার সাথে এত হিরোইনের জুটি ছিল, সুচন্দা থেকে শুরু করে, কবরী থেকে শুরু করে, ববিতা। সে সময় আপনার নির্দেশিত যে ছবিগুলো ছিল যেখানে তিনি কাজ করেছেন, সেই ছবিগুলো কেমন ছিল, বা আপনার কোন কোন ছবিতে তিনি কাজ না, করেছেন? উনি আমার ছবি মাত্র দুটোতে কাজ করেছে, কিন্তু ওনার সাথে আমার বেশি ইনভলভ ছিল স্ক্রিপ্টে। আচ্ছা। ওনার যত বেশি ছবি, যতগুলো ছবি আমি করেছি, যত গল্প নিয়ে উনি বসতো এবং পুঙ্খানুপুঙ্খভাবে মানে শব্দ চয়ন করতো, যে এই শব্দটা এখানে হলো কেন। উনি শুধু গানে না, উনি স্ক্রিপ্টে পুরো মাথাটা রেখে যেত। গল্প সবসময় একদম নকল গল্প দেখতেই পারতো না। কোনো একটা সিকোয়েন্স যদি কারোর সাথে ধরা পড়তো, এই ছোটকু এটা কি করেছেন, এটা বাদ দেন। ওনার গল্পের যা ডায়লগ, সংলাপ, প্রত্যেকটা উনি বাছাই করে নিত। এবং সে একদিন না 10 দিন 20 দিন, ওরা জানে, ওর বাসায় গিয়ে সিটিং দিতাম, গল্প নিয়ে পড়তাম। না আপনি এটা কোন দুটি চলচ্চিত্রে উনি অভিনয় উনি করেছেন? মানে কোটি টাকার ফকির আছে এদের, তারপর আমি বাঁচতে চাই, তারপর প্রেম, প্রথম যেটা ঢাকা ক্লাবে বসে করলাম। হ্যাঁ, ওনার অনেকগুলি স্ক্রিপ্ট আমি করেছি, এবং তারপর থেকে উনি কোনো স্ক্রিপ্ট করতে গেলেই আমাকে ডাকতো। আচ্ছা। এবং এই যে বাসায় গিয়ে বসে ওদের সাথে ওর বাপ্পার বসে আমরা ডিসকাস করে ওই স্ক্রিপ্টটা রেডি করতাম, তারপর তাকে শোনাতাম, তারপর তাকে অ্যাপ্রুভ করে তারপরে ফাইনালি যেত। মানে বিতর্ক, correction, কত recorrection, মানে পুরা। কারেকশন করতে, মানে এত, মানে আমি অনেক স্ক্রিপ্ট করেছি তো ভাই, 350-এর মতো, কিন্তু এত মানে ডেভোশন Detailed, খুব স্ক্রিপ্টের প্রতি detailed, তার এত আমি দেখিনি। আমার বললাম না, আমার ছবিতে উনি যে অভিনয় করেছে সেটা অসাধারণ, এবং আমাকে ডাইরেকশন দিতে হয়নি, সে নিজেই বসেছে। আমি যদি বলছি তাড়াতাড়ি এই শটটা নিয়ে নেয়, তাড়াতাড়ি না, আপনি যতক্ষণ লাগে ভোরে ধীরে সুস্থে করেন, আমার কোনো খবর নেই। আপনার নির্দেশিত কোন দুটি চলচ্চিত্রে তিনি অভিনয় আপনার করেছেন? বড় ভালো লোক ছিল একটা, আর একটা হচ্ছে নাচবো আমার আচ্ছা। প্রথম ছবি। রাজ্জাক ববি, তার বড় ভাগ ছিল আমাদের কোম্পানির ছবি, মহিউদ্দিন সাহেব ছিল এটা, সুন্দর ছবি। ডাইরেক্টর। আর সবচেয়ে বড় আরেকটা গুণ বলি, রাজ্জাক ভাই আমার জীবনের প্রথম ছবি নাচবো, তার ডাইরেক্টর রাজ্জাক ভাই। পরের ছবি আমি একটা অঞ্জু ওয়াসিমকে নিয়ে একটা ফোক ছবি করেছি। তখন সবাই বললো রাজ্জাক ভাইকে বাদ দিলেন আপনি। আমি রাজ্জাক ভাইয়ের কাছে যাই, রাজ্জাক ভাইতে গেলাম, রাজ্জাক ভাই আমাকে নাই ছবিতে, এটাকে ওয়াসিমকে দাও। আমি আপনি আমার প্রথম ছবি ওয়াসিমকে দাও, ওইটা ভালো করবে সব ছবি, আর আমি গিয়ে ক্ল্যাপ দিয়ে দেবো। আশ্চর্য ব্যাপার, সেটের প্রথম ওপেনিংয়ের দিন রাজ্জাক ভাই নিজে গিয়ে একটা ফোক ছবি রাজদণ্ড, তার ক্ল্যাপ দিয়েছে। মানে কত বড় মানসিকতা বলে। অন্য হিরো হলে ছোট করে সাহেব খারাপ হয়ে যাবে, কিন্তু ইনি অনেক ভয়, অনেক মানসিক। আমি এত যে কোনো জায়গায় একটা ধূমপান বিরোধী সম্মেলন করবো, রাজ্জাক ভাই হ্যাঁ কোথায়, এটা লালবাগ দরুয়ে গিয়ে, লালবাগ দরুয়ে বিশাল এর সামনে গিয়ে এসে বলেছে যে ধূমপান বিরোধী ক্যাম্পিং করেছে। মানে কতটুক যে মানে মানুষের সমাজের প্রতি তার একটা দায়বদ্ধতার জায়গা আমি ছিল। আমার মাই একদম। হেড অফ টু ইউ, মানে রাজ্জাক ভাই। কারণ রাজ্জাক ভাই খালের মধ্যে হাত দিয়ে আমার সাথে কথা বলতো। ওদের একটা দোলনা আছে, দোলনার মধ্যে এই ছোট্ট সাহেব বসেন, এখানে দোলনার মধ্যে বসে কথা বলতো, এবং সব মানে অনেক তার কথাবার্তা, আচ্ছা। এবং তার মধ্যে কোনো রকম নেই।
ওই বড় ছোট হয়ে নেই। আমার থেকে কিন্তু অনেক সবার বড়, সাথে একটা সৌহার্দ্যপূর্ণ আমার চেয়ে সম্পর্ক অনেক বড় টিকে বয়স, 6 বছরের বড়, তারপরে কিন্তু সেই ভেদাভেদ নাই। একদম। সেই আমি রিয়েলি মানে বলবো কি, তার সম্বন্ধে আরও বলতে গেলে অনেক বলতে হবে। আমি একটু সম্রাট ভাই আপনার কাছে আসতে চাই। সবাই বলছেন এবং আমরা সকলেই জানি এই যে তার বিভিন্ন হিরোইনদের সাথে জুটি বেঁধে কাজ করা এবং একের পর এক সফল সব চলচ্চিত্র, তখন তো আপনি যখন ছোট ছিলেন বাবাকে স্ক্রিনে এই যে জুটি বেঁধে কাজ করছেন, সফল হচ্ছে, দেখতে কেমন লাগতো? একদম ছোট ছিলাম যখন দেখতাম, তখন তো এত কিছু বুঝতাম না, তো দেখতাম আব্বা কাজ করছে। তারপরে আমার সবচেয়ে মজার স্মৃতি হচ্ছে আব্বার সাথে কাজ করতেন যারা, তো বাসায় আসতেন আম্মার সাথে গল্প করতেন, আমি ওয়েট করতাম আন্টিরা কখন আসবে, তারা আসলে আমার জন্য চকলেট নিয়ে আসবে, খেলনা গাড়ি নিয়ে আসবে, আমি এটার ওয়েটে থাকতাম। তো আমার মনে আছে অভিযান ছবির শুটিং চলছিল একবার বার্জে, ওটা তো পুরো বার্জে শুটিং হয়েছে, আমাদের নিয়ে গেছিল। তো রোজিনা আন্টি আসতেন আমার জন্য খেলনা নিয়ে আসতেন, শাবানা আন্টি আমার বার্থডেতে গিফট পাঠাতেন, ববিতা আন্টি আমার জন্য কেক পাঠাতেন। তো আর আমি স্ক্রিনে দেখতাম, তখন খুব ভাল লাগতো যে আব্বার কাজগুলো দেখছি আমি। এরকম আমার দেখা জন্মের পর যখন জ্ঞান হলো, বদনামের গানটা গাইতাম ছোটোবেলায়। তারপরে অভিযান ছবির গানগুলো ভালো ছিল, ভাল লাগতো খুব। তারপরে তো পরবর্তীতে যখন বুঝলাম তখন এনজয় করতাম খুব, আব্বার কাজগুলো দেখতাম। এবং আব্বার সাথে বেরোলে অনেক ঝামেলায় পড়তে হতো, কারণ যেমন আমরা একটু এরকম ঝামেলাগুলো শুনি। 7-8 বছর বয়স, এখন প্রচুর ক্রাউড গ্যাদারিং হতো, গাড়ি ঘিরে ফেলতো, ফেরিতে উঠলে পুরো গাড়ি ঘেরা থাকতো। তো তখন যেখানেই যেত, হ্যাঁ মানে খুব বিরক্ত লাগতো, মানুষজন গ্লাস ডলছে করছে, মানে আব্বার জন্য। পরে আব্বা বেরোয় দূরে চলে যেত যে ঠিক আছে আমার বাচ্চারা গাড়িতে আছে, আমি দূরে যাই। তো স্কুলে গেলেও সবাই পিছে দিয়ে উইসপারিং করতো যে ওনার ছেলে আসছে, ওনার ছেলে আসছে। তো যেখানেই যেতাম মানে জানতে পারলে অ্যাটেনশন মানে অটোমেটিক্যালি চলে আসতো। তো আর পরে বুঝলাম যখন আব্বার স্টারডমটা বুঝলাম আরও বড় হওয়ার পরে, যেরকম তখন মনে হয় রোববার করে সাপ্তাহিক ছুটি ছিল। তো আব্বা ওই দিন আমাদের গাড়ি বারান্দায় বেরোতেন, সামনে অনেক মানুষ আসতো আব্বাকে দেখতে বাসার সামনে। আমি তখন আব্বার সাথে যেতাম, এটা আমার স্মৃতিতে মনে আছে, অনেক মানুষ আসতেন। তারপরে বাসার লনে 2টা কুঁড়ে ঘর করে রেখেছিলেন, জেনারেল মানুষ যারা আসতেন দেখা করতে, আব্বা ওনাদের সাথে দেখা করতেন। যে আঙ্কেল যেগুলো বললো এরকম, উনি মানে কখনো না করতেন না, উনি যেই আসতো দেখা করতেন। অনেক ফ্যান আসতো, অনেক মহিলা ফ্যান আসতো, এগুলো শুনেছি আমি। তো মানে এই জিনিসগুলো দেখতাম, শোনা কিছু আছে, কিছু দেখা আছে, তখন বুঝলাম যে না আসলে আব্বা কি জিনিস। মানে আমরা তো বুঝতে পারছি এবং আমরা সকলেই জানি তিনি একজন মানে সফলতার চূড়ান্ত একদম চূড়ান্ত একটা শিখরে তিনি পৌঁছেছিলেন এবং বাবা এত বড় একজন সুপারস্টার। তো সেই সময় বাবার স্টারডম নিয়ে কোনো অ্যাডভান্টেজ নিয়েছিলেন কিনা? না ওরকম কোনো আজ বাবাও কেবল হিরো বানিয়েছে, বাট ওরকম অ্যাডভান্টেজ নেওয়ার মতো কিছু না। ইভেন আমি যখন মানে মিডিয়াতেও আসি নাই, কোথাও গেলে আমি সহজে খুব ইজিলি পরিচয় দিতাম না যে আমি অমুকের ছেলে বা আমি অমুক। আমি চুপচাপ আমার কাজ বা যেটাই করতে যেতাম আমি করে আসতাম, যে আমি জানি পরিচয় দিলে আরও বিপদে পড়বো, চুপচাপ করে বেরোয় যাওয়া ভালো। এরপরে যখন মিডিয়াতে আসলাম, চেনা জানা হলো, তো ওই বিভ্রাটে এখন পড়তে হয় এই রাজ্জাক সাহেবের ছেলে, আচ্ছা সম্রাট, আচ্ছা যখন স্কুলে পড়াশোনা করতেন তখন বাবা স্কুল যেত কিনা বা আনতে যাওয়া? হ্যাঁ, মাঝে মধ্যে আব্বা আমাকে স্কুল থেকে পিক করতে যেতেন এবং ওই দিন স্কুলে পুরো হুলস্থুল লেগে যেত। ওইখান দিয়ে বারান্দা দিয়ে টিচার উকি দিচ্ছে, দৌড়াদৌড়ি হচ্ছে, স্কুলে স্টাফ দৌড়াদৌড়ি করছে, আব্বা ঢুকতেন না, আব্বা জাস্ট গেটের সামনে দাঁড়ায় থাকতেন। আমি চুপচাপ ভদ্র ছেলের মতো বেরোতাম যে কেউ যাতে আমার নামে কোনো কমপ্লেন গিয়ে না করে। হ্যাঁ চলেন তাড়াতাড়ি গাড়িতে উঠে চলে আসতাম, মানে কখন তাড়াতাড়ি ওখান থেকে চলে আসবো আমার ওইটাই চেষ্টা থাকতো। এবং আপনারই বড় ভাই বাপ্পারাজ, তার বাবার হাত ধরেই সে চলচ্চিত্রে আসলো, কাজ করলো। সে সময় আসলে ভাইকে দেখে মানে কখনো মনে হয়েছে কিনা যে আমিও অ্যাক্টিং করব বা আমিও এই প্রফেশনে যাব, বা ইন্সপিরেশনের জায়গাটা কেমন ছিল? ছোটবেলায় ওরকম আমার কোনো চিন্তা ছিল না, ইনফ্যাক্ট আমি ক্যামেরা শাই ছিলাম, ক্যামেরা দেখলেই পালাতাম। আমার এখনও মনে আছে আলমগীর চাচা শাবানা আন্টির একটা ছবি ছিল মনে হয়, স্বামী স্ত্রী বা এরকম কিছু, ওখানে একটা বাচ্চার আর্টিস্টের ক্যারেক্টার ছিল। তো শাবানা আন্টি ডেলি আসতো, তোমাকে সাইকেল কিনে দেবো, এটা কিনে দেবো, তুমি ক্যারেক্টারটা করো। আর আমি ওনাকে আসতে দেখলেই পালিয়ে যেতাম। মানে আমি খুব ক্যামেরা শাই ছিলাম। আর বড় ভাই কম ফ্রেন্ড বেশি, মানে ভাইয়া যা করতো আমি দেখে তাই করতাম। ভাইয়া যেভাবে ঘড়ি পড়তেন আমিও ঘড়ি পড়তাম, ভাইয়া যখন বাসায় থাকতেন ভাইয়ের সাথেই থাকতাম। ভাইয়া যখন নায়ক হলো বিজি হয়ে গেল, কারণ ভাইয়া ফাইটিং করছে, আমি অবাক হয়ে তাকে দেখতাম, আরে ভাইয়া ফাইটিং করছে, ভাইয়া গান গাচ্ছে। তো
খুব ভালো লাগতো, বাট তখন আমার এরকম মানে আমি ইচ্ছাটা ফিল্মে আসবো আসেনি। বা অভিনয়ে আসবো আমার ওরকম ইচ্ছা ছিল না তখন। আচ্ছা, বাহ। কিন্তু পরবর্তীতে আমরা আপনাকেও পেলাম। এই যে চটকু আঙ্কেল আমার প্রথম ছবির স্ক্রিপ্ট লিখলেন, ওর ভাই আমরা বসে একসাথে স্ক্রিপ্ট করতাম এবং ও তখন পার্টিসিপেট করতো। আচ্ছা। ও আমরা তখন তারুণ্যের যে একটা ইয়ে আছে না, ওর কাছ থেকে নিতাম। আমরা যে সকাল 10টা থেকে নিয়ে রাত্রে 8টা 9টা 10টা পর্যন্ত সিটিং এ কন্টিনিউয়াস সব থাকতাম। ধরনের অপিনিয়ন সব সেখানে একদম। থাকতো। মারা- এবং রাজ্জাক ভাই আরেকটা খবর জানো না তোমরা বোধহয়, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাতা রাজ্জাক ভাই। আচ্ছা, উনি এটাকে সমিতিটা করেছে এবং উনি তখন এই করেছে। উনি মানে প্রত্যেকটা জায়গায় উনি আছে। উনি মানে ইউনেস্কোর শুভেচ্ছা দূত ছিল। উনি অনেক মানে মানে এতে করেছিল। ওনার তারপর স্বাধীনতা পুরস্কার পেয়েছে উনি, অনেক মানে 21শে পদক পেয়েছে। মানে রাজ্জাক ভাই সব দিক দিয়ে মানে এ ছিল এবং সব সময় একবার বলতো, ওই যে ওদের সামনেই বলতো যে আমি চলচ্চিত্র করতে করতে যেন মারা যাই। এবং ঠিক চলচ্চিত্রের রাজকীয় অবস্থায় কিন্তু উনি ইন্তেকাল করেছেন। আল্লাহ ওনাকে একদম, বেশ একদম। নসিব করুন। এবং আমরা তার ক্যারিয়ারে যদি দেখি, তিনি অসংখ্য চলচ্চিত্রে কাজ করেছেন এবং খুবই ভার্সেটাইল। একদম। তিনি জীবন থেকে নেয়া, কারাগার, মানে নানা হিরো ধরনের করেছে, চলচ্চিত্র, ক্যারেক্টার তার আর্টিস্ট এত বেশি করেছে, versatile বাবা ছিল করেছে, তার। বাবা কেন চাকর, ওনার সুপার বাম্পার হিট ছবি। একদম। তাহলে উনি সব ক্যারেক্টারই করতে পারতো। এবং এখনো যে ইন্ডিয়াতে উনি অনেক পপুলার। ইন্ডিয়াতে যখন যায় ওনাকে কি যে সম্মান করে, আমাদের কোনো আর্টিস্ট ওরকম সম্মান পায় না। আমরা সবাই ফেসবুকে সম্মান দেখাই যে অমুক হয়েছে, আসলে কিছু না। সবগুলি পেতো এই রাজ্জাক ভাই একমাত্র লোক যাকে দিয়ে আমাদের চলচ্চিত্র একটা বিশ্বের জায়গা করে নিয়েছিল। একদম, যে বলতো একদম সত্যিকার অর্থে একজন আর্টিস্ট। না, ওনার পপুলারিটি কলকাতায় আসলে এখনো আছে। আমি লাস্ট যখন কলকাতায় গিয়েছিলাম, যদি জানে কেউ বা পরিচয় পায়, ও আচ্ছা আচ্ছা হ্যাঁ উনি তো অনেক ভালো ভালো ছবি করেছে। কলকাতায় বেশি ছবি করে নাই, 10-12টা ছবি করেছে, কিন্তু কিন্তু সেগুলো হিট। সুপার ডুপার হিট ছিল ওগুলা, ওনার মানে মানুষ ক্যারিয়ারের অ্যাকসেপ্ট শুরুর করেছে। দিকেও কিন্তু আমরা দেখেছি পশ্চিমবঙ্গ থেকে উনি সেখানে শুরু হ্যাঁ, করেছিলেন, পরবর্তীতে উনি ঢাকায় যখন এসে- দাঙ্গাটা হলো ওইখানে, তখন উনি চলে আসলো। চলে এসে খুব স্ট্রাগলের মধ্যে দিয়ে উনি একদম। নিজেকে পড়ছে। আমরা মানে উনি কিন্তু ছিল খুব জমিদারি ছেলে, কিন্তু এই যে দাঙ্গার পরে উনি যখন আসলো তখন এখানে এসে তো তার কিছু ছিল না। স্ট্রাগল করে করে উনি নিজেকে প্রতিষ্ঠিত করেছে। মানে এটা একটা বলা যায় মানে নিজের জীবন সংগ্রামে তিনি আজকে এখানে, কেউ যখন তাকে established হয়ে তুলে গেলেন, দেয়নি। তখন একা চলতো না, সবাইকে নিয়ে হ্যাঁ। চলতেন, ইন্ডাস্ট্রির সবাইকে নিয়ে একসাথে কাজ করতেন। কেউ একদমই তাকে যে এক না তুলে আমি দেয়নি একাই কিছু। ছবি করব, আমি একাই না করবো এরকম না, উনি অন্যদেরও নিয়ে আসতেন। সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যেতে ওই যে চেয়েছিলেন। আঙ্কেল বললেন তো, আজকে reference করে তো, তুমি আমাকে অমুককে বলতে নাও, আমি অমুককে নাও। আরেকটা ক্যারেক্টার দিবেন কেন? না না আরেকটা ক্যারেক্টার কেন দুঃখাও, আমি আর কতক্ষণ টানবো। সবাই নিয়ে কাজ করতেন। এবং মানুষের ভালোবাসাটা উনি অনেক বেশি এনজয় করতেন। প্রচন্ড না, রাজ্জাক ওই ভাইয়ের অন্তরঙ্গ ভালোবাসা, এটার ব্যাপারে আমি একটু বলতে চাই যে রাজ্জাক ভাই মানুষকে সম্মান করত। যেরকম ওনাকে প্রথম যিনি হেল্প করেছেন এখানে, আমাদের বাংলাদেশের সবাক চলচ্চিত্রের পরিচালক ছিলেন জব্বার খান সাহেব। জব্বার খান সাহেবের ওইখানে আমিও রাজ্জাক ভাই সহ গিয়েছিলাম ওনার মেয়ের বিয়েতে। তো যখনই জব্বার খান সাহেব আসতেন, উনি চেয়ার থেকে উঠে যেতেন। আর ওনাকে প্রথম ব্রেক দিয়েছিল জহিরান সাহেব, বেহুলা ছবিতে। যতদিন উনি জীবিত ছিলেন রাজ্জাক ভাই, জহিরান সাহেবের নাম নেওয়ার আগে দরবার করতেন। তো সবাই যদি একজন যদি আমি যদি তাকে আমি বড় বলবো যে আরেকজনকে বড় বলবো। সম্মান। একদম। রাজ্জাক ভাইকে আমি যেরকম মনে করি, রাজ্জাক ভাই যখন আজাদ মসজিদে হয় তখন অনেক ক্যামেরা গিয়েছিল, ঠিক আছে, প্রেসের ক্যামেরা অনেক গিয়েছিল, কিন্তু ইমাম সাহেব একটা কথা বলার পরে প্রত্যেকটা লোক ক্যামেরা করে ফেললো। এটা একটা সাংঘাতিক সম্মান। মানে উনি বলে গেছিলেন যে রাজ্জাক ভাই অভিনয় করতেন, কিন্তু নামাজ যখন পড়তে যেতেন তখন একটা জায়গা ছিল একদম যে টোটালি ওই টাইপের একদম তখন ইমাম সাহেব বলেন যে উনি ছবি তোলাটা পছন্দ করেন না মসজিদের ভিতরে। আচ্ছা, এটা না দেখলে বিশ্বাস করা যায় না। আর আমি বলি যে একটু আগে বললাম না সবার সঙ্গে আমরা ফরিদপুর যশোর যেতাম, আমি আজিম ভাই রাজ্জাক ভাই সবাই যেতাম। উনি কোনোদিন মানে কেবিনে বসতেন না, সবসময় যে যার চালায় তার পাশে বসতেন। আরেকটা কথা না বললে না, রাজ্জাক ভাই যে কত বড় মাপের মনের অধিকারী ছিলেন। গাজী মাজর সাহেবের সঙ্গে ওনার হৃদ্যতা বেশি ছিল, সত্যদার সঙ্গে ছিল, প্রত্যেকের সঙ্গে ছিল। তো গাজী ভাই একটা ছবি করবে, ছবির নাম সমাধি। তো রাজ্জাক ভাই এত বিজি যে ছবির দিতে পারতেছেন, শিডিউল দিতে পারছেন না। তো গাজী ভাই তখন এক বুদ্ধি করে নিয়ে গেল আপনার নরসিংদীতে। আচ্ছা। এটা খুব
হাসির মতো অবস্থা, হাসির ঘটনা। সেটা হলো গাজী ভাই বলছে রাজ্জাক ভাই মাছ ধরার শখ ছিল, আরে বাহ, বাহ, এটা সাংঘাতিক দারুণ মাছ, এবং শখ। সেই Right. যাওয়ার যে যেখানে ধরতে ইচ্ছা। যাওয়ার সবাই স্টাইলটা মিলে না মাছ দেখলে ধরতেন। বিশ্বাস করা যায় না, না আব্বাই রাজকীয়ভাবে যায়। আজও কিভাবে মাত্র তা ছাতা নিয়ে এদিকে রাজ্জাক ভাই বসা, এখানে টিফিন ক্যারিয়ার আসছে, সব খাওয়া দাওয়া আছে, ওইদিকে গাজী ভাই বসা, সকাল থেকে বিকাল পর্যন্ত বসে আছে, মাছ আর আসছে না। তা 3:30 4টার দিকে এক ভদ্রলোক ওই দিকে গাজী ভাই দিতে যাচ্ছে, তো রাজ্জাক ভাই দেখে বলছে যে আপনি এখানে কি করতে আসছেন? কই, মাছ ধরতে আসছি। এই পুকুরে যে মাছ আছে কে বলছে? কই যে এদিকে কিন্তু গাজী ভাই নিয়ে নিছে 21 দিন, আমার এখন মনে হচ্ছে সমাধি ছায়া ছবির জন্য 21 দিন এক নাগারে ডেট নিয়েছে, নিয়ে চুপচাপ বসে আছে। ওই লোক বলতেছে পুকুরটা আমার, এখানে গত বছর আমি কেটেছি, মাছ ছাড়ি নেই, এরকম টাইপের। আর সাংঘাতিক, মানে লোককে আপ্যায়ন করতে সাংঘাতিক ভালোবাসতেন। অনেক অনেক অনেক। মানে রাজ্জাক ভাই বাসা মানে প্রত্যেকে, আমার এখনো সিনটা মনে আছে যে আমরা যখন প্লেনে যশোর যেতাম, যশোর রুটে গেলে দেখা যেত ওনার সুইমিং পুলটা, বাসার যে সুইমিং পুলটা এখন অবশ্য নাই, এবং এইখানে গোসল করার জন্য বহু কর্মকর্তা, বাংলাদেশের তৎকালীন সরকারি কর্মকর্তারা বলতেন রাজ্জাক বিরাট সাহেব বাসা ছিল। সাংঘাতিক যাব। তো উনি যেরকম কষ্ট করেছেন, আল্লাহ পাক তাকে সেই রকম ইয়ে দিয়েছেন, এবং উনিও সবাইকে কিন্তু ছেলে মেয়ে বন্ধু বান্ধব যারা পরিচালক কিংবা মেকআপ ম্যান প্রত্যেককে সাহায্য করেছেন, একদম। এবং উনি কোনোদিন অতীতকে অস্বীকার করেননি। না। রাজ্জাক ভাই যে ওপার থেকে এই পারে আসছিলেন, তারপরে এসে ওনাকে যে স্ট্রাগল করতে হয়েছে, কোথায় কমলাপুর আর কোথায় আগামো ছিলেন, এখানে হেঁটে যাওয়া নট এ ম্যাটার অভিযোগ, এটা রাজ্জাক ভাই করেছিলেন। এবং কাজের প্রতি মানে তার ইয়ে ছিল না বিন্দুমাত্র, যে থাকে না যে আমি একটা কিছু হয়ে গেছে, এই ভাবটা রাজ্জাক ভাইয়ের ভিতরে হ্যাঁ, ছিল। আমরা শুনেছি তিনি সময়ের ব্যাপারেও বেশ কনসার্ন ছিলেন, সাংঘাতিক। 10টা বাজলেই তিনি মানে 8টা মানে 8টা এক হতো না, 8টা বললাম বাজার না, আমি 1 মিনিট আগে যখন হতো। বলেছি কথায় ঠিক ওটা শুনেছি আর কি। আচ্ছা। একদম। সেটা নতুন পরিচালক হোক যাই হোক। আর পরিচালক সিনিয়র পরিচালক, প্রত্যেককে উনি একই রকমভাবে ট্রিট করতেন। যাকে সম্মান করা তাকে সম্মান করার, যাকে স্নেহ করা তাকে স্নেহ করা, এইভাবেই ইয়ে করতেন। এবং গানের ব্যাপারে আমি একটা কথা বলি যে একজনের একটা জিনিস থাকে, যেরকম সচিন টেন্ডুলকার যখন খেলতেন, ক্রিকেট খেলতেন, ওনার পকেটে একটা লাল রুমাল থাকতো, ঠিক আছে? রাজ্জাক ভাই যেটা করতেন প্রথম দিন, যে আমি সবাইকে এটা বলেছিলাম, ছবির গান যেদিন হতো সেদিন কোনো পেমেন্ট করতো না, সেটা শিল্পীকেও পেমেন্ট করতেন না, যিনি গান লিখতেন তাকেও পেমেন্ট করতো না, যন্ত্রশিল্পী যারা ছিলেন তাকেও দিতেন না, সিগারেট চার কোনো পয়সা দিতেন। আচ্ছা। এটা তার একটা ইয়ে ছিল, নীতি ছিল। কিন্তু যে ডেটটা দিতেন যে আগামী পরশুদিন তোমার পেমেন্টটা দিয়ে দিব, তখন ঝড় বাদল থাকলেও সেটা দেওয়া যেত। একদম প্রফেশনালিজম। একদম সাংঘাতিক। প্রিয় দর্শক, নায়করাজ রাজ্জাককে নিয়ে, তার বর্ণাঢ্য জীবন নিয়ে শায়েখ সিরাজের পরিচালনায় নির্মিত হয়েছে রাজাধিরাজ রাজ্জাক নামের একটি ডকুমেন্টারি। চলুন আমরা দেখে আসি। অনেকেরই জানার আগ্রহ আছে যে আপনার বেড়ে ওঠাটা কিভাবে। আমরা তো জানি আপনার বাড়ি পশ্চিমবঙ্গে। যেহেতু আমি বাবার সবচেয়ে ছোট ছেলে, বাবা সচ্ছল পরিবারের সে লোক, আমরা জমিদার বলবো না, জমিদারেরই মতো প্রচুর সম্পত্তি, সেখানে মানুষ হয়েছে। আমি সবার আদরে মানুষ হয়েছে, বিশেষ করে বাবার আদরে। পশ্চিমবঙ্গের টালিগঞ্জে আপনার বাড়ি। টালিগঞ্জে আমার বাড়ি, বাঁশধনী আমার পাড়ার নাম, নাকতলা। একেবারে টালিগঞ্জ একেবারে মানে তো ওই বাংলা সিনেমার বাংলা একটা সিনেমার আসল জায়গা। হ্যাঁ। সব বড় বড় শিল্পী, সিঙ্গার সব ওখানেই থাকে। আমার বাড়ির আশপাশে, স্কুলের আশপাশে, আমার স্কুলের সঙ্গেই বাড়ি হচ্ছে মঞ্জু দে, ছবি বিশ্বাস, রবি ভট্টাচার্য, পরিক আনন্দ দেবী, বসন্ত চৌধুরী, মানে কার নাম বলো। তো ওইখানেই আমার থাকা, বড় হওয়া। নেশা ছিল আমার ছোটোবেলার থেকে একজন খুব নামকরা খেলোয়াড় হওয়া। কি খেলোয়াড়? ফুটবলার না ক্রিকেটার? ফুটবল। ফুটবল। ফুটবল আমি গোলকিপার ছিলাম, ভালোই খেলতাম। স্কুলে আমার ও হ্যাঁ, আপনি আপনার ইস্যুতে পড়েছি গোলকিপার, আপনি খুব ভালো ভালো খুব নাম গোলকিপার। করা, বেশ ভাড়াও ক্যাপও কাটতাম। তখন তো ও টাকা- ভাড়াও খেলতে যেতেন? হ্যাঁ, ভাড়া খেলতে তখন তো আর টাকা দিত না, খাওয়া খাওয়া আর গাড়ি ভাড়া দিয়ে দিত, খাওয়া ভালো দিত। এই বিষয়গুলো আমাদেরও ছিল। প্রিয় দর্শক, আপনারা দেখলেনই কতটা বর্ণাঢ্যময় ছিল একজন মহানায়কের জীবন, একজন নায়ক রাজ্জাকের জীবন। এবং তার সম্পর্কে কথা বলতে গেলে আসলে সময় চলে যাবে কিন্তু কথা ফুরোবে না। এবং আপনাদেরকে আজকে আমরা সেটে পেয়েছি এবং তার সম্পর্কে, তার পারিবারিক জীবন সম্পর্কে অনেক কিছু আমরা জানলাম। ভীষণ ভালো লাগলো। এবং আমরা যতদূর জানি, ছোটকু আহমেদ, আপনি তার জীবনী নিয়ে একটি বই লেখা শুরু করেছিলেন, সেটির কি অবস্থা এখন? বইটা লিখতেছিলাম, মানে রাজ্জাক ভাই চেয়েছিল যে কিছু তার মানে জীবনী আমি ভিডিও করেছিলাম, তো
তো বইটা লেখবার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি তো সম্পূর্ণ জানি না তার মানে শেষ করে যেতে পারিনি। সুতরাং যখন আমি ওদের কাছে বললাম, ওরা বললো যে আঙ্কেল আমরা পরে একটা নিয়ে গবেষণা করে একটা সুন্দর জিনিস করব। মানে আপনি হঠাৎ করে একটা কিছু লিখে ফেললে তো ওটা হবে না। আর আমি ওদের সাহায্য ছাড়া, বিশেষ করে ভাবি, বসে হ্যাঁ এটাকে ভাবি সাহায্য ছাড়া, ভাবি কিন্তু রাজ্জাক ভাইয়ের এই যে উঠার পিছনে একমাত্র মানে প্রেরণা জুগিয়ে গেছে। ভাবির কথা তো আসলোই নাই। ভাবি কিন্তু অনেক করেছেন রাজ্জাক ভাইয়ের জন্য, অনেক কষ্ট সহ্য করেছে, অনেক মানে এবং মানুষের তার দিক থেকে ওই সাপোর্টটা ছিল বলেই কিন্তু তিনি এত এবং বেশি এই কাজ ভাবির করতে নিয়ে পেরেছেন। একটা খাওয়ার গল্প বলি, ওরা জানে। আমি একদিন স্কিপ করে বেরোতে গিয়ে দেখি ডাইনিং টেবিলের উপরে কলা। আমি কলা খুব প্রিয়, এবং কলাগুলো দেখতে খুব সুন্দর, এটা খেয়ে এনেছি। তা দেখে ফেলেছে। এরপর থেকে আমি গেলে লক্ষ্মী ছোটকু ভাই হয়েছে একটা কলা দাও। মানে সে ভুলে নেই কোনো দিন, কলা রেডি থাকতো, কলা রেডি থাকতো আমার জন্য। বাসায় ঢুকে কলা খেয়ে তারপর স্ক্রিপ্টের তারপরে কাজে আমি কাজ বসতে। করতাম। মানে আমার আসলে কি বলবো, আমার কান্না এসে পড়বে, কারণ রাজ্জাক ভাইকে নিয়ে আমি মানে কয়েকদিন তার বাসায় গিয়ে কিছু ভিডিও করেছিলাম, করেছিলাম। পরে দেখলাম যে চ্যানেলের শাইখ সিরাজ সাহেব একটা বড় করেছে, তা আমি আর ওইটা নিয়ে আসিনি। মানে ওই বইটা নিয়ে মানে আগাইনি, কারণ বইটা করতে গেলে একটা সত্যিকার অর্থে খুব একটা ভালো জিনিস করতে হবে। আর ভালো জিনিস একা করা যায় না। সত্যি সবাই এটা একটা মিলে অনেক সংমিশ্রণ। বড় করে হ্যাঁ, এটার- ওরাও বলেছিল যে আঙ্কেল আমরা একটা বড় পরিসরে একটা ট্রাস্ট গঠন সুন্দর করে করবো। করি, ওটা হ্যাঁ। চলছে আর কি, প্রক্রিয়া চলছে। এবং নায়করাজ রাজ্জাক আমাদের কথায়, তার কাজে এবং সব কিছুতেই আসলে বাংলা চলচ্চিত্র অঙ্গনে তার অবদানের জন্য সব সময় আমাদের স্মৃতিতে থাকবেন, আমাদের স্মরণে থাকবেন, এবং এভাবেই হাসি আড্ডা সব কিছুতে তিনি আমাদের সাথে থাকুন, সেই প্রত্যাশা আমরা করি। এবং আমি আজ তার রাজ্জাক ভাইয়ের মৃত্যু দিবস উপলক্ষে একটা কথা বলিনি, যে মহান আল্লাহ পাক যেন ওনাকে বেহেশতের সর্বোত্তম স্থান একদম। জান্নাতুল ফেরদৌস দান করুন, কারণ উনি তার যথাযোগ্য প্রাপ্য। একদম। মানে উনি যা করেছে মানুষের জন্য, তার জন্য ওনার এই জায়গাটা অনেক প্রাপ্য। একদম, এবং সুতরাং আমি আমাদেরও সেটা দোয়া প্রত্যাশা করি। থাকবে তিনি যেখানে আছেন ভালো আছেন, হ্যাঁ। এবং চ্যানেল আই পরিবার তাকে সবসময় স্মরণ অবশ্যই, করবেন, অবশ্যই। এবং রাজ্জাক তার পরিবার প্রতি রাজ্জাক ভাইয়ের জন্য অনেক করতো। আমাদের সকলের গভীর শ্রদ্ধাঞ্জলি। আপনারা সকলে ভালো থাকবেন। আপনাদের অনেক ধন্যবাদ আমাদের এইখানে আসার জন্য, তার সম্পর্কে কথা বলার জন্য। প্রিয় দর্শক, এর মাধ্যমে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন। বিদায়।